ঢাকা শহরের কথা যদি আমরা বলি এবং দূষিত বায়ু, দূষিত দেশ হিসেবে কিন্তু মোটামুটি আমরা ওয়ার্ল্ড ওয়াইড ৫ থেকে ৮-এর মধ্যে রয়েছি। আপনার কাছে আসলে কি মনে হয় এই যে দূষিত বাতাস সেটা আমাদের শ্বাসতন্ত্রকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে? শিশুরা, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তারা আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমি আরেকটু মনে হয় অ্যাড করে দিই, আমরা ৫ থেকে ৮-এ না, আমার মনে হয় আমি ১ থেকে ৫-এর মধ্যে থাকি সবসময় আমাদের ঢাকা শহর মানে দূষিত বায়ুর দিক থেকে। তো যেটা হচ্ছে এটা বাচ্চারা বেশি এফেক্টেড হয়। এফেক্টেড আমরা সবাই হই। অ্যাডাল্টের তো কিছু ইমিউনিটি গ্রো করে যায়, কিছু অ্যাডাপ্টেশন পাওয়ার তৈরি হয়ে যায়, কিন্তু বাচ্চাদের যখন ডেভেলপ করছে, লাংসটা যখন তৈরি হচ্ছে, শ্বাসনালীতে যখন বড় মানে ফিচার আসতেছে, তখনই ওরা হচ্ছে ডাস্টি এয়ার, অনেক বেশি ধুলাবালি, অনেক জীবাণুতে এক্সপোজ হয়ে যাচ্ছে, যার ফলে হয় কি ওদের শ্বাসনালীর রিয়াকশনটা অনেক বেশি হয়। এই জন্য এখনকার ইয়াং জেনারেশন মানে এখন যারা একদম বয়সন্ধিকাল পর্যন্ত যে পৌঁছায় নাই, তাদের মধ্যে নতুন করে অ্যাজমার প্রবণতা কিন্তু অনেক বেড়েছে। অনেক অ্যালার্জিক রাইনাইটিস মানে নাকের যে অ্যালার্জিক রিয়াকশন, তারপরে হচ্ছে যে অ্যাজমাটিক রিয়াকশন বা প্রি অ্যাজমা, এই সিচুয়েশনগুলো বাচ্চাদের মধ্যে অনেক বেশি। অ্যাডাল্টের মধ্যেও আছে, তবে কম্পারেটিভলি বাচ্চারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যেহেতু প্রথমে অ্যাজমার কথা বললেন, আমরা যতটুকু এখন জানি বিভিন্ন পরিসংখ্যান থেকে অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশে মোট জনগোষ্ঠীর প্রায় ১ কোটির মতো মানুষ রয়েছে যারা এরকম অ্যাজমার রোগে আক্রান্ত। এই যে সংখ্যাটার বৃদ্ধি পাচ্ছে দিন দিন, আপনার কাছে আসলে কি মনে হয় যে আমাদের কোন জায়গাটা থেকে আসলে সচেতনতা শুরু করা উচিত? সচেতনতা শুরু আসলে ঘর থেকেই করা যায়, কারণ ঘরের যে মানে স্টেপগুলো আমরা নিতে পারবো সেটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে। আর সামগ্রিকভাবে সামাজিক বা রাষ্ট্রীয় লেভেলে নিতে গেলে তো অনেক বড় একটা ব্যাপার, এবং এটা অনেক মানে সহযোগিতার সরকারের পক্ষ থেকে একটা দরকার আছে। যেমন ধরেন ধূমপানের কথা যদি বলি, ব্যক্তি লেভেলে অনেকেই যারা ধূমপান করেন তারা তো মনে করেন যে ঠিক আছে আমি খাচ্ছি, আমার ক্ষতি হচ্ছে, বাট সেকেন্ড হ্যান্ড স্মোকিং বলে যে একটা ব্যাপার থাকে, যেটাতে বাসায় মানে যেই রুমে ধূমপান করা হচ্ছে সেখানে যারা যারা থাকবে সমানভাবে এফেক্টেড হবে, নাম্বার 1। নাম্বার 2, কোনো প্রেগনেন্ট মায়ের সামনেও যদি ধূমপান করা হয় তাহলে কিন্তু সেই ধূমপানের ইফেক্ট মানে ইউটেরাসের মধ্যে যে বেবিটা আছে, যে এখনো পৃথিবীতে আসেই নাই, তার মধ্যেও শুরু হয়ে যায় লাংয়ের চেঞ্জ। সো এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা ইস্যু। আরেকটা হচ্ছে যেমন আমাদের রান্নাঘরের ভেন্টিলেশনটা বা যে ধোঁয়াটা বা মশলার গন্ধ বা বার্নড যে মানে ধোঁয়ার যে ইয়েটা তৈরি হয়, সেটা বিশেষ করে গ্রাম দেশে যেটা বলি, ওরা যদি লাকড়ির চুলা রান্না করে বা কাঠ পোড়ায়, এটাতে ধোঁয়ার পরিমাণ আরও বেশি। শহরের দিকে সাধারণত গ্যাসের চুলায় তো ইউজ করে। এই ধোঁয়াটা প্রপারলি রান্নাঘর থেকে বের হয়ে যাচ্ছে কি না এটার দিকে খুব নজর দিতে হবে। সো প্রপার ভেন্টিলেশন, এক্সজস্ট ফ্যান বা চিমনি এগুলোর দিকে খেয়াল করতে হবে, কারণ এই ধোঁয়াটা কিন্তু একদম স্মোকিংয়ের মতো ফিমেলদের লাঙে খুব এফেক্ট করে, যার ফলে ফিমেলের মধ্যেও অ্যাজমা বা সিওপিডি আরেকটা অসুখ যেটা আছে তার সংখ্যাও আগের চাইতে অনেক বেশি এখন। যেহেতু আপনি বলছিলেন যে প্রপার ভেন্টিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটার পাশাপাশি তো আরেকটা বিষয়ে চলে আসে যে আমরা মশা তাড়ানোর জন্য আমরা কয়েল ইউজ করছি। এই বিষয়ে যদি আমাদের অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে সচেতন করার জন্য আপনি আসলে কি বলবেন? আমি বলবো মশা তাড়ানোর যে অন্যান্য পদ্ধতি আছে বা যে কটা পদ্ধতি আছে তার মধ্যে কয়েল হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতি করে লাংসের। কয়েল নেভার এভার, কখনোই না, আমি কখনোই আমরা স্মোকিং এর ব্যাপারে অনেক সচেতন করছি মানুষকে, কিন্তু আমরা এই বিষয়টাকে এটা বলাই হয় না, আসলে বলাই হয় না, বলা উচিত, আরো বেশি বেশি করে বলা উচিত যে অবশ্যই কয়েল জ্বালাবেন না। বিকল্প হতে পারে এখন যেটা হচ্ছে যে কিছু আছে না, ভ্যাপোরাইজেশন ফর্মে আছে বা বাষ্পীয় ফর্মে কিছু মশা মারার ওষুধ পাওয়া যায়, তারপরে রিপেলেন্ট গায়ে মেখে নেওয়া যায়, তারপরে অনেক বহুল ব্যবহৃত ব্যাট আছে একটা, আমি জানি না আপনিও হয়তো চিনে থাকবেন, যে ইলেকট্রিসিটি চার্জের মাধ্যমে যে মেরে ফেলে, মাচ বেটার দ্যান কয়েল, কয়েলের চেয়ে অনেক অনেক ভালো।